থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এই মর্মে তথ্য পেল যে, তাহলে তথ্য পেল এ কি ওসি জেড আত্মহত্যা করেছে। পুলিশ কর্মকর্তার উক্ত মামলায় কিভাবে অগ্রসর হবেন, কখন পুলিশ কর্মকর্তার নিকট মৃতের ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন আলোচনা করুন। এখন আত্মহত্যার সংবাদ পেলে কার পারমিশন নিয়ে ঘটনাস্থলে যেতে হবে, এটা টার্গেট করে প্রশ্নটা করা হয়েছে, তাই না? জি। তো এখানে প্রাসঙ্গিক আইন হচ্ছে 174 ধারার বিধান মতে পুলিশ আত্মহত্যা ইত্যাদি অনুসন্ধান করবে ও রিপোর্ট দিবে। ঠিক আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার আত্মহত্যার সংবাদ পেলে শুরু তদন্তের ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে জানিয়ে নিকটবর্তী দুই বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতিতে তদন্ত শুরু করবে। এই হচ্ছে কন্ডিশন, তাই না? এই ঘটনাকে মানে 174 ধারাকে টার্গেট করে প্রশ্নটা করা সিচুয়েশনাল কোশ্চেন তৈরি করছে, এই কারণে প্রবলেমেটিক প্রশ্ন হয়ে গেছে। পুলিশ উপস্থিত ব্যক্তিগণ রিপোর্ট সম্পর্কে একমত হলেই সবাই স্বাক্ষর করবেন এবং মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন হবে। যদি মৃত্যু সম্পর্কে সন্দেহ না হয়, যদি মনে করে যে না এটা ন্যাচারাল ডেথ, আনন্যাচারাল ডেথ নয়, ইউডি কেস না, আত্মহত্যা হলেও কিন্তু কি হবে, ময়নাতদন্ত হবে, পোস্টমর্টম হবে। আর মার্ডার হলেও হবে, অন্যান্য ক্ষেত্রে হবে। যদি ন্যাচারাল ডেথ হয় সেই ক্ষেত্রে ময়নাতদন্ত হয় না। তাছাড়া অন্য সকল ক্ষেত্রে কি, ইভেন সুইসাইডের ক্ষেত্রেও ময়নাতদন্ত বা পোস্টমর্টম হবে। উক্ত কারণে লাশটি পরীক্ষার জন্য সিভিল সার্জনের নিকট প্রেরণ করেন। ঠিক আছে, প্রেরণ করবেন। এক্স বাড়ির মালিক নিকটস্থ থানায় এই মর্মে সংবাদ দেন যে তার ভাড়া দেওয়া কক্ষের মধ্যে সিলিং ফ্যানে একটি মৃতদেহ ঝুলছে। তার মানে আত্মহত্যার সংবাদ পেল। এর আগের যে 15 নম্বর প্রশ্নের উত্তর, এর মাধ্যমে নিজেরাই চেষ্টা করেন। ক চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। চাঁদাবাজি, পেনাল চাঁদাবাজি বলে তো কিছু নাই। তো দেখি সেটা কি হয়। পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় 2 জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত এবং একজনের অপরাধ প্রমাণিত হয়নি। তার মানে একজনকে ক্লিন চেক দিয়ে দিল, সে অব্যাহতি পেয়ে যাবে। ক অধিকতর তদন্তের আবেদন করে, তার মানে নারাজি দরখাস্ত দেয় এবং এই তদন্ত রিপোর্ট মানে না, নারাজি দরখাস্ত দিয়ে অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশন চাচ্ছে। তাহলে অধিকতর তদন্ত যাওয়ার পদ্ধতি হচ্ছে নারাজি দরখাস্ত দাখিল করা। বুঝতে পেরেছেন? জি। আদালত আবেদনটি নামঞ্জুর করে। কোন দরখাস্ত? নারাজি দরখাস্ত, তাই না? মানে অধিকতর তদন্তর যে আবেদন সেটা নারাজি দরখাস্তের মাধ্যমে চাইতে হয়, সেটা কিন্তু এখানে বলা নাই। এখন যদি প্রশ্ন আসে নারাজি দরখাস্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, বা অধিকতর তদন্তের আবেদন নামঞ্জুরের বিরুদ্ধে প্রতিকার কি, একই বিষয়। তাহলে প্রতিকার কি, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে এই ধরনের প্রশ্ন প্লেন কোশ্চেন আসতে পারে, প্রবলেমেটিক বা সিচুয়েশনাল কোশ্চেনও আসতে পারে। তাহলে 439 ধারা বিধান মতে বিজ্ঞ দায়রা জজ আদালত বরাবর রিভিশন দায়ের করতে পারবে। রিভিশন মঞ্জুর হলে নিম্ন আদালতে নারাজি দরখাস্ত দাখিল পূর্বক অধিকতর তদন্তের প্রার্থনা করতে পারবে। বুঝতে পেরেছেন? জি। সংক্ষিপ্তভাবে বলেছে, আপনারা চাইলে এই যে রিভিশন ক্ষমতার বিষয়টা বলা আছে, এখানে নারাজি শব্দটা কিন্তু আমি ব্যবহার করেছি, অর্থাৎ সংক্ষিপ্তভাবে করলেও উত্তরটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। আপনারা চাইলে একটু ব্রড করতে পারেন। আপনাদের রেজাল্ট আজকে রাত্রে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কালকে 2টা খেলা দেখেছি, সারা রাত 1 মিনিটও ঘুম নাই। আবার সবচেয়ে মানে ভাবনার বিষয় হচ্ছে 2টা খেলাই 2 ঘন্টা করে হয়েছে, তাই না? তো আপনার জেগে থাকা তো সার্থক হয়েছে স্যার। হ্যাঁ, জেগে থাকা সার্থক হয়েছে, ঠিক আছে। কিন্তু সারাদিন তো মাথা ঘুরছে এখন, এখন পর্যন্ত আমার না ঘুম তা ঘুম তো হচ্ছে। কারণ দিনে তো আমি তো আজকে আমার, দিনে ছেলে ছিল, ছেলেকে স্কুলে পাঠাইনি তার মায়ের সাথে, আমি কোর্টে যাইনি, এক সিনিয়রকে দিয়ে আমার মামলাগুলো চালালাম। কিন্তু ছেলেকে সময় দিতে হয়েছে, দুপুর পর্যন্ত তো ঘুমাতে পারিনি, দুপুরের পরে তাও ঘুমানো হয়নি, সামান্য ঘুম হয়েছে। তারপরেও এই কারণে আমি রেজাল্টটা কমপ্লিট করতে পারিনি। তবে মানে 50%-এর উপরের মানে দেখা হয়ে গেছে। যাদের খাতা দেখা হয়েছে তাদেরকে আবার নম্বরও জানিয়ে দিয়েছি। অনেকে লক্ষ্য করবেন একটা করে সংখ্যা সেন্ড করেছি। যেমন আপনি পেয়েছেন 37, কামরুজ্জামান ভাই 40-এ 37 পেয়েছেন, মোটামুটি ভালো হয়েছে। এখন কোন কোন নম্বরে 2-1 নম্বর করে কেটেছি সেটা রেজাল্ট দিলেই আপনি বুঝতে পারবেন, কারণ আমি তো ডিটেল আচ্ছা। রেজাল্ট দিই, তাই না? জি স্যার।
তবে এখন পর্যন্ত আপনার রেজাল্টই হাইস্ট আছে, আপনার পর্যায়ে এখনো কেউ পৌঁছাতে পারেনি। তবে অনেকের উত্তর আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ইউনিক কেউ কেউ উত্তর করেছেন। তবে কিছুটা যদি আমি তাদেরকে কারেকশন করে দিই, আশাবাদী তারা ডেফিনেটলি পাশ করবে। মানে এই প্রশ্নে যারা 30+ পাবে তাদের পাশের সম্ভাবনা শতভাগ, আশা করি ইনশাল্লাহ। আর যারা 30-এর কম পাবেন তাদেরকে চেষ্টা করতে হবে, কারণ প্রশ্নগুলো সহজই ছিল, জাস্ট একটু ঘুরিয়ে পেঁচে দিয়েছি। বিশেষ করে একটা প্রশ্ন আপনাদের জন্য কঠিন হবে, সেটা হচ্ছে ওই যে মিসকেস মঞ্জুরকে আমি নামঞ্জুর করে দিয়েছি, যেটা রিভিশন ছিল সেটা হয়ে যাবে আপিল 104 ধারা অনুসারে। বুঝতে পেরেছেন? 96 ধারা না কিন্তু কামরুজ্জামান ভাই, 104 ধারা। জি স্যার, জি। পুলিশ ডাব্লু এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কি মামলা? দায়রা আদালতে বিচার্য, তার মানে ম্যাজিস্ট্রেট কোর্টে না, হয়তো বা খুন বা এর থেকে বড় কোনো কিছু, বা ডাকাতি। দায়রা আদালতে বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলাটিতে অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। পূর্বে তদন্ত সঠিক হয়নি, তার মানে নারাজি। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। তাহলে কি কি সিদ্ধান্ত দিতে পারে? এখানে 173(3)(b) ধারার বিধান মতে পুলিশ অধিকতর তদন্ত করতে পারে, করতে নিষেধ নাই। সুতরাং রাষ্ট্রপক্ষ মামলাটিতে অধিকতর তদন্তের জন্য যে আবেদন করেছে তা আমলে নিয়ে পুলিশকে অধিকতর তদন্তের আদেশ দেওয়া যাবে, দিতে কোনো বাধা নেই। এক্ষেত্রে তদন্তকারী পুলিশ কর্মকর্তা অধিকতর গু- তদন্তপূর্বক সম্পূরক প্রতিবেদন দাখিল করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি। সংবাদদাতাকে আক্রমণ করে গুরুতর আহত করার অভিযোগে 6 জন ব্যক্তি বিরুদ্ধে এজাহার রুজু করা হয়। এজাহার মানে এফআইআর বা জিআর মামলা, যেটা বলি না কেন। তাহলে সংবাদদাতা বলতে এজাহারকারী, তাহলে এজাহারকারী এখানে ভিকটিম। তদন্তকারী কর্মকর্তা 2 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেন, মানে চার্জশিট। অভিযোগপত্রের ইংরেজি হচ্ছে চার্জশিট বা সংক্ষেপে সিএস। অনেকে অভিযোগপত্র কি জিনিস বোঝে না, এটাই চার্জশিট। অপর 4 জন অভিযুক্তকে এই হেতুতে অব্যাহতির প্রার্থনা করেন যে ঘটনার সময় 3 জন এজাহার নামে অভিযুক্ত অফিসে এবং অন্যজন একটি পরিচিত ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তাহলে অব্যাহতি দরখাস্তের সময় তারা কি প্লে অফ এলবি দাবি করছে, তাই না? জি। এবং এই প্লে অফ এলবি অনুসারে তারা কি দিচ্ছে? ডকুমেন্টও দিচ্ছে। তো এইটা কি তদন্তকারী কর্মকর্তার প্রার্থনা অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত 4 জন অভিযুক্তকে অপরাধের দায় হতে অব্যাহতি দিতে পারেন কি? ব্যাখ্যা করুন। আচ্ছা, এখন আমরা এই উত্তরে কি দেখব? 202(b) ধারার বিধান মতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে, চূড়ান্ত প্রতিবেদন কার কাছে দাখিল করেছে? ম্যাজিস্ট্রেটের কাছে। আর এই যে জি। আসামিরা যে প্লে অফ এলবি দাবি করলো, এটা কার কাছে? পুলিশের কাছে দাবি করলো, তদন্তকারী কর্মকর্তা বা আইওর কাছে, তাই না? ইনভেস্টিগেটিং অফিসারের কাছে। ঠিক আছে? জি। তাহলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত প্রতিবেদন গ্রহণ করতে এবং আসামিকে অব্যাহতি দিতে পারবেন। তার মানে এখানে চার্জ গঠনের সময় অব্যাহতি দরখাস্ত দেওয়া হয়নি, বরং তদন্তের সময় পুলিশ যখন তদন্ত করছে পুলিশের কাছে সে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে। তার মানে পুলিশ অ্যাজ অ্যান এভিডেন্স সেগুলো কালেক্ট করেছে। বুঝতে পেরেছেন? তার মানে সেইটা জি। কিন্তু পুলিশের তদন্তের অংশ হয়ে গেছে, যদিও আসামি প্রোভাইড করেছে তবুও। বুঝতে পেরেছেন বিষয়টা? এই কারণে জি। এইটা কিন্তু আমলে নিতে পারবে। সুতরাং তদন্তকারী কর্মকর্তার প্রার্থনা অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মানে উক্ত এক্ষেত্রে 4 জন অভিযুক্তকে অপরাধের দায় হতে অব্যাহতি দিতে পারবেন, তবে এটি আদালতের বিবেচনার উপর নির্ভর করবে। অর্থাৎ দিবে কি নিবেন না, আদালত কিন্তু দিতে বাধ্য নন। বলেন। মানে এক্ষেত্রে স্যার ওই এগুলো আপনার আসামির দাখিলীয় দলিলপত্র না হয়ে পুলিশের রিপোর্ট হিসাবে দাখিল হয়েছে ম্যাজিস্ট্রেটের পুলিশের কাছে। পুলিশের রিপোর্টের অংশ হয়ে যাচ্ছে, জি। মানে জি। তদন্তের অংশ। তদন্তের কোনো কিছু, এটা তো প্রসিকিউশন পক্ষ থেকে আসে। তার মানে জি। তদন্তে পুলিশ যেটা পেয়েছে সেটা আদালতে দিয়েছে, সেটার ভিত্তিতে কি করবে? ম্যাজিস্ট্রেট তাকে অব্যাহতি। খালাস দিতে পারে, আবার নাও দিতে পারে। দেওয়ার সম্ভাবনাই বেশি। যেমন মানব পাচার মামলায় একটা আসামিকে আমি এভাবে অব্যাহতি করিয়েছিলাম। 7 জন আসামির মধ্যে আমার আসামি অন্যতম ছিল। তো তাকে আমি খুব সুন্দরভাবেই কি করতে পেরেছি, মামলা থেকে বের করতে পেরেছি। একটি এজাহারের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ সে 4 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই প্রশ্ন হয়ে গেল নাকি?
ওই অভিযুক্তগণ এই মর্মে অভিযুক্ত তদন্তের প্রার্থনায় একটি দরখাস্ত দাখিল করেন। অভিযুক্তগণ এই মর্মে অধিকতর তদন্তের প্রার্থনায় একটি দরখাস্ত উপস্থিত করেন। তদন্তকারী উনি নারাজ। কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি, বরং আইন অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করেননি। সংবাদদাতার দ্বারা প্রভাবিত হয়ে কোনো প্রকার তদন্ত না করেই অভিযোগপত্র জমা দিয়েছেন। তার মানে দরখাস্তটি মঞ্জুর হতে পারে কি, যুক্তি দেন। মানে নারাজি দরখাস্ত দিয়েছে স্যার, তাই তো? এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, দেখেন। জি, দেখেছি স্যার। নারাজি দরখাস্ত কে দিচ্ছে, আসামি না বাদীপক্ষ? স্যার ওই স্যার, আহ, কি বলে, অভিযুক্ত স্যার, আসামিগণ। আসামিগণ কখনো নারাজি দিতে পারে না, লিখে নেন। মামলা আচ্ছা। বাদীর, বাদী নারাজি দিবে, আসামি নারাজি দেওয়ার কোনো সুযোগ নাই মামলায়। আচ্ছা, মানে প্রশ্ন আমাদের ফাঁদে ফেলছে আর কি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আসামি কখনো মামলায় নারাজি দিতে পারে না, সুযোগই নাই। আসামির মামলায় বক্তব্য পেশ করার সুযোগ হচ্ছে যখন সে, মানে কোনো ডকুমেন্ট দেওয়ার সুযোগ হচ্ছে যখন সে সাফাই সাক্ষী দিবে, তার আগে কোনো ডকুমেন্টও দিতে পারে না। তবে জাস্ট জামিন শুনানির সময় কিছু ডকুমেন্ট দেখাতে পারে কনভিন্স করার জন্য। সেটা আদালত মামলার নথিতে রাখতেও পারে, নাও রাখতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। দেখেন, প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়া স্যার, ভার্সেস দ্য স্টেট। স্যার এটা বেগম বলবেন না খালেদা স্যার, বলতে যে আমাদের আমাদের সাবেক এক্স সাবেক এক্স মন্ত্রী। প্রাইম মিনিস্টারের কথাই বলছি। অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা একটা আচ্ছা। মামলা। 71 DLR এডি অ্যাপিলেট ডিভিশনের 2019 সালের মামলা, 9 পৃষ্ঠার সিদ্ধান্ত মতে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর বা ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এমন কোনো বিধান নেই যেখানে বলা হয়েছে আসামি অধিকতর তদন্তের আবেদন করতে পারবেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1998-এর 173 3B, এই 3B কিন্তু ক্লজ, বুঝতে পেরেছেন? আচ্ছা। ধারায় পুলিশকে বিচার সমাপ্তির পূর্বে যে কোনো সময় সম্পূরক পুলিশ প্রতিবেদন দাখিল করার অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। মানে পুলিশ যে কোনো সময় একাধিক সম্পূরক বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে রিপোর্ট দিতে পারবে, নো প্রবলেম। কিন্তু অভিযোগপত্র বা চার্জশিট থেকে আসামি নিজের নাম বাদ দেওয়ার জন্য অধিকতর তদন্ত চাইতে পারেন না। এটা করা যায়, আসামি নিজের নাম বাদ চাইতে পারবে না। সুতরাং অভিযুক্তগণ কর্তৃক অধিকতর তদন্তের প্রার্থনায় আনীত দরখাস্তটি কোনোভাবেই মঞ্জুর হতে পারে না। অর্থাৎ আসামি পক্ষে নারাজি দরখাস্ত দাখিলের কোনো সুযোগ নেই। এই বেগম খালেদা জিয়ার পক্ষে কিন্তু এই ধরনের একটা পিটিশন দেওয়া হয়েছিল, যেটা রিজেক্ট হয়েছিল এবং সেটা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যায়। বুঝতে পেরেছেন? জি জি। নাই তো, বিধান নাই। মনে করেন যে আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি, ভিডিও করে ইউটিউবে দিচ্ছি, কেউ যদি কমেন্ট করে, আমি চাইলে তার কমেন্টটা ডিলিট করে দিতে পারবো না? হ্যাঁ, তা পারবেন স্যার। কারণ এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, পুরো কন্ট্রোল আমার। এখন অন্যের যে ইউটিউব চ্যানেলে কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্টটাকে আমি ডিলিট করতে পারবো? না স্যার। তার মানে অন্যর মামলায় আমি কন্ট্রিবিউট করতে পারবো না। তার মানে আসামি পক্ষ কিন্তু মামলার বিপরীতে থাকে। বাদী পক্ষ মামলায় কন্ট্রিবিউট করবে, আসামি পক্ষ কিন্তু কন্ট্রিবিউট করতে পারে না মামলাতে। মামলার যে তদন্তের কাজ কি? এভিডেন্স কালেকশন করা। আর আমাদের কমন ল সিস্টেমে প্রসিকিউশন পুরো মামলা প্রমাণ করবে, আর আসামি মুখ বন্ধ করে বসে থাকবে, সে যদি ব্যতিক্রম কোনো কিছু দাবি না করে বা সাফাই সাক্ষী না দেয়। তার মানে পুরো মামলার ব্যালেন্সই থাকে আসামির হাতে, সরি, বাদীর হাতে, জি প্রসিকিউশন জি। পক্ষে, তাই না? তাই প্রসিকিউশন জি পক্ষ স্যার। নারাজি দিবে না কি করবে সেটা সিদ্ধান্ত তার। আসামির এখানে কোনো সুযোগ নেই এই এই কথাই। আসামি পক্ষ যদি নারাজি দরখাস্ত দেয়, ওই শুনানিতে আসামি পক্ষের আইনজীবী দাঁড়াতেই পারবে না। বাদী পক্ষের নারাজি পিটিশন শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী যদি দাঁড়ায়, সে দাঁড়ানোরও সুযোগ নাই। আচ্ছা মানে একতরফা নারাজি দরখাস্ত শুনানি, একতরফা হয় শুধুমাত্র বাদী পক্ষেই। খুবই ক্লিয়ার একটা বিষয় আপনাদেরকে বলে দিলাম, অনেক গুরুত্বপূর্ণ একটা মামলার সিদ্ধান্ত মতে। তো এটার কারণে কিন্তু আচ্ছা। এই এই যে প্রশ্নের সৃষ্টি হয়েছে এই মামলা থেকে। বুঝতে পেরেছেন? জি কিছু কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে, সেখান থেকে নতুন আইনের সৃষ্টি হয়, তাই না? কেস লয়ের সৃষ্টি হয়। জি।
এবং এই ধরনের কেসগুলো বেশি সৃষ্টি হলে এটা অ্যামেন্ডমেন্টও হয়ে যেতে পারে। কিন্তু আসামি কখনো নারাজি দিতে পারবে না, এটা শিওর ধরে রাখেন। তবে অব্যাহতির দরখাস্তের সময় আসামি পক্ষকে তার দাখিলীয় কাগজপত্র দাখিল করা এবং সেগুলো বিবেচনার সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। কারণ আমার সামনে মর্মান্তিক ঘটনা ঘটেছে। আচ্ছা। মিথ্যা মামলা, আসামির আছে যে হ্যাঁ আমি পরীক্ষার হলে ছিলাম, আমি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার হলে ছিলাম, তাও আমাকে মামলা দেওয়া হয়েছে, সব কাগজপত্র দেখানো হচ্ছে, এবং ওই কেন্দ্র, যে পরীক্ষা কেন্দ্রে তার পরীক্ষা হয়েছে সেখানে অ্যাটেন্ডেন্স শিটের একটা কি কপি থাকে, সেটার ফটোকপি, অ্যাটেস্টেড করা কপি নেওয়া আসা হয়েছে, তারপরও আসামিকে খালাস অব্যাহতি দেওয়া হলো না। মিথ্যা মামলায় তাকে ট্রায়াল ফেস করতে হচ্ছে, জেরা জবানবন্দির অংশগ্রহণ করতে হচ্ছে। তাহলে এটা একটা অন্যায় আসামির বিরুদ্ধে আমি মনে করি। 21, একটি মামলায় একমাত্র আসামি একমাত্র আসামি দোকান হতে স্বর্ণের গহনা চুরির অভিযোগ অভিযুক্ত, মানে মামলায় একটাই আসামি। তদন্তকালে উক্ত চুরিকৃত গহনা এর নিকট থেকে উদ্ধার করা হয়। এখন চুরি করলো কিন্তু দেখা যাচ্ছে গহনা আবার পাওয়া গেল এর কাছে। আরো জানা যায় যে দীর্ঘদিন যাবৎ চুরিকৃত পণ্যের ব্যবসা করে। এক্ষেত্রে এর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা যাবে কি? ও এর বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার সংক্রান্ত বিধানাবলী সংক্ষেপে আলোচনা করুন। এটা মনে হয় আমার কমপ্লিট নোটে নাই, তাই না? থাকতে পারে স্যার, মানে একটু পরিচিত মনে হচ্ছে, কি একই ধরনের অন্য প্রশ্ন আছে কিনা তা জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘটনা বিচার্য বিষয়ে আমরা প্রশ্ন থেকে নিব এবং প্রাসঙ্গিক আইন। তাহলে সিআরপিসির 239 ধারার বিধান বিশ্লেষণ করে জানা যায় যে পেনাল কোড এর 411 ও 414। 411 হচ্ছে যার কাছে মালামাল পাওয়া যায়, চোরাই মাল পাওয়া যায়, এবং 414তে আছে যে অভ্যাসগতভাবে চোরাই মালের ব্যবসা করে। ধারা মতে অভিযুক্ত ব্যক্তিবর্গ যে কোনো পর্যায়ে যে কোনোভাবে জড়িত ব্যক্তিবর্গকে একত্রে অভিযুক্ত করা যাবে। তার মানে চুরির সাথে জড়িত, চোরাই মাল কেনাবেচা, চোরাই মাল কাছে রাখা ইত্যাদি যে কোনো পর্যায়ে যতই ব্যক্তি থাক না কেন সবাইকে একটি মামলাতেই বিচার করা যাবে। একাধিক চার্জ গঠন হতে পারে, তাই না? জি। তাহলে ঘটনা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক আইনের পর্যালোচনা করে বলা যায় যে এর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করার প্রয়োজন নেই। বিচার্য বিষয় কি ছিল? পৃথক মামলা দায়ের করা যাবে কিনা, তাহলে দরকার নাই, বরং তাদের একত্রে একই মামলায় অভিযুক্ত করে বিচার করা যাবে। বলেন সালাউদ্দিন ভাই। স্যার এনে তো 411 এবং 414 আসছে স্যার। এনে তো আবার অভ্যাসগত চোরাই মাল বেচে কিনা 413 আচ্ছা। 413তে অভ্যাসগত, 413 তো, 413 না 14? 413-তে স্যার অভ্যাসগত ভাবে ব্যবসা করে যে চুরি, 413-তে আছে স্যার। আচ্ছা আমি দেখে আরেকটা জানাচ্ছি। দ্বারা কি? চারশো হ্যাঁ স্যার, এটা increase জি স্যার, অভ্যাসগত চুরি 414, আর লুকিয়ে রাখতে সাহায্য, চোরাই হুম, মাল লুকিয়ে রাখতে সাহায্য, সেটা হচ্ছে 414, আর অভ্যাসগত 413। তাই না? 413 আমি ওইটাই বলতেছি। অভ্যাস 413 স্যার। এটা আচ্ছা হলো অভ্যাসগত চুরির কথা আছে স্যার। আচ্ছা, আরেকটি দ্বারা বাড়বো আর কি। ঠিক আছে, তাহলে আমি এটা দেখে সেটা জানিয়ে দেবো। আচ্ছা এখানে কিন্তু আমরা চুরির জন্য চুরির জন্য 380 ধারাটাও যুক্ত করতে পারি কয়ের জন্য, তাই না? বুঝতে জি। পেরেছেন? তাহলে আমরা এখানে 313 দিয়ে দেবো, 314-র পরিবর্তে, তাহলে পারফেক্ট হয়। ধন্যবাদ। 239। 413, আচ্ছা 413। 380। জি। আর 380টা কোথায় দেবো স্যার, 380টা? এখানে আপনার সিদ্ধান্তর কাছে, হ্যাঁ, জি। ক্ষয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করার প্রয়োজন নেই, বরং তাদের একত্রে এখানে একত্রের পরে ক একত্রে, ও খ কে একত্রে তিনশো হ্যাঁ আশি হ্যাঁ 411। এখানে তাদের একত্রে, তারপরে এখানে একত্রের পরে দিয়ে দিবেন কে 380, এবং ক্ষয়ের বিরুদ্ধে 380, এবং ক্ষয়ের বিরুদ্ধে 13। 411 এবং 411 এবং 413 ধারায় একত্রে একই মামলায় বিচার করা যাবে, এইভাবে উল্লেখ করে দিলে
আরো ভালোভাবে। আমি এডিটিং এর সময় ঠিক করে দেবো, অথবা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এটা কিভাবে করলে আচ্ছা, আরো বেটার হয়, ঠিক আছে। ঠিক আছে। গ, ঘ এর বিরুদ্ধে পেনাল কোডের 408 ধারার নালিশি মামলা দায়ের করেন। নালিশি মামলা, সিআর মামলা। বিচারে গ এর অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ঘ বেকসুর খালাসের আদেশ প্রাপ্ত হয়। এক্ষেত্রে গ এর আইনানুগ পদক্ষেপ কি? 408 ধারায় নালিশি মামলা, এ মামলা কি হয়? খালাস হয়, কারণ প্রমাণ করতে পারেনি। তাহলে এটা কিন্তু একটা কি 417 ধারায় উল্লেখ আছে এর প্রতিকার সম্পর্কে। জি। তাহলে বেকসুর খালাস সংক্রান্ত আদেশের আসলে বিরুদ্ধে গ এর আইনানুগ প্রতিকার হচ্ছে আপিল দায়ের করা। 417 অনুসারে আপিল করতে হবে সিআর মামলায়, ঠিক আছে। তাহলে এখানে এই 417 বিস্তারিত আমি দিয়েছি। যদি নম্বর বেশি থাকে বা লেখার সুযোগ থাকে 417 সমস্ত কিছু লিখবেন, আর না হলে আপনি জাস্ট আপিল করা যাবে 417 অনুসারে এতটুকু লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। জি। এ একই রাতে 7 জন ঘুমন্ত ব্যক্তিকে তাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার অপরাধে অভিযুক্ত। কয়জন ব্যক্তিকে মার্ডার করলো? 7 জনকে। এক্ষেত্রে এ এর বিরুদ্ধে কতটি মামলা দায়ের করা যাবে এবং কতটি চার্জ করে বিচার করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা কিন্তু একটা কেস ল থেকে আমি তৈরি করে দিয়েছি। আচ্ছা। এটা ইন্ডিয়ান একটা মামলা, হ্যাঁ, ইন্ডিয়ান মামলার কেস ল থেকে দিয়েছি। এটা বিচার প্রক্রিয়া থেকে তৈরি করা একটা প্রশ্ন আমার। তাহলে এটার উত্তর এভাবে করতে হবে: ঘটনা বিচার বিষয় দেওয়ার পরে প্রাসঙ্গিক আইনে 235(1) এর বিধান মতে এক দিলেও হবে, না দিলেও হবে, 235 ধারা থাকলেই হলো। এখানে ধারা শব্দটা মিসিং হয়ে গেছে, ধারা শব্দটা যুক্ত করে দিবেন। কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ যখন একটি মাত্র কার্যের শামিল বলে বিবেচিত হবে, এক্ষেত্রে অপরাধটি একই ব্যক্তি কর্তৃক কৃত হলে এক বা একাধিক অভিযোগ গঠন করা যাবে, কিন্তু মামলা একটি হবে। অভিযোগ একাধিক কিন্তু মামলা একটি। সুতরাং এই একই কার্যের অংশ হিসেবে 7 জনকে খুন করায় একটি মাত্র মামলায় তাদেরকে খুন করার জন্য আলাদা আলাদা 7টি চার্জ গঠন করা যাবে। 7টি, মনে করেন এ বি সি ডি ই এফ জি, এই 7 জন ব্যক্তি। তাহলে এ এর জন্য একটা চার্জ, বি এর জন্য একটা চার্জ, সি এর জন্য একটা চার্জ, মানে এ কে খুন করেছে কিনা, বি কে খুন করেছে কিনা, সি কে খুন করেছে কিনা, প্রতিটার জন্য আলাদা চার্জ গঠন করতে হবে। বুঝতে পেরেছেন? দেখা গেল যে জি। সে 7 জনের খুনের জন্য অপরাধী, কিন্তু দেখা গেল সে 5 জনকে খুন করেছে, 2 জনকে খুন করেনি, এরকম হতে পারে। বা 2 জন হয়তো বা বেঁচে গেছে, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে ওই 7 জনকে খুনের জন্য সে 7টি চার্জের বিপরীতে তার রায় হবে, এবং 2টির জন্য সে খালাস পেয়ে যাবে, এরকম হতে পারে। বা ভিন্ন কোনো সাজা হবে। তার মানে প্রতিটা মানুষকে হত্যার জন্য আলাদা আলাদা চার্জ গঠন হবে, কিন্তু মামলা একটি হবে। কি আপনার কি প্রশ্ন? স্যার, বলছিলাম যে 235-এর একের জন্য আলাদা একটা উদাহরণ আছে, বা 235(2) এর জন্য আলাদা উদাহরণ আছে। এখন যদি কোনো সমস্যা দেখি যে শুধু 235 দিলেই হবে, হ্যাঁ, সবগুলোর জন্য কি দুইশো প্রযোজ্য হবে না পঁয়ত্রিশ আলাদা দুইশো আলাদা? পঁয়ত্রিশ দিলেই হবে। আপনি উপধারা উল্লেখ না করলেও চলবে। উপধারা যদি মনে না থাকে আপনি উপধারা দিবেন না। এই বিষয়টা আমি কিন্তু বারবার ব্যাখ্যা দিচ্ছি। তাহলে এই প্রশ্ন কেন আপনার মাথার মধ্যে বারবার আসছে? এ, আচ্ছা, sorry, বি sorry. এবং সি কে রাত 8 ঘটিকায় একটি মাঠে বসে গল্প করতে দেখা যায়। এটা কিন্তু একটু পেঁচানো প্রশ্ন। তাহলে একই রাতে 11 ঘটিকায় তাহলে 2 জন গল্প করছে, ঠিক আছে। 3 জন জি। গল্প করছে, 3 জন গল্প করছে, এবং 8টার দিকে গল্প করতে দেখা গেল। একই রাতে 11 ঘটিকায় গল্প করতে কিভাবে দেখা গেল? হয়তো বা সিসিটিভিতে দেখেছে, অথবা কোনো আই উইটনেস আছে, প্রত্যক্ষদর্শী কেউ দেখেছে গল্প করতে 3 জনকে। বুঝতে পেরেছেন? যেগুলো পথচারী। জি। সাক্ষীরা বলছে, সাক্ষীরা এসে বলছে 3 জনকে গল্প করতে দেখেছি, অথবা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, যে কোনো ভাবে সেটা জানা গেল। আচ্ছা, তার মানে এটা আদালত গ্রহণ করছে এভিডেন্স হিসাবে। 8টায় গল্প করতে দেখা যাচ্ছে, এটা বিশ্বাস করছে। একই রাতে 11 ঘটিকায় কি করছে? বি এবং সি অপর একটি ব্যক্তি ডি কে তার বাড়ি হতে ডেকে নিয়ে যায়। এখানে কিন্তু এ নাই, শুধু বি সি গেছে বাড়ি থেকে ডাকতে। তাহলে বাড়ির ডি এর বাড়ির লোকজন বললো যে হ্যাঁ, বি আর সি
রাত 11টায় আমার স্বামীকে ডেকে নিয়ে গেছে বা আমার সন্তানকে ডেকে নিয়ে গেছে, এ তথ্যও পাওয়া যাচ্ছে। তার মানে প্রশ্নে যেগুলো থাকবে সেগুলো কি প্রমাণিত বিষয়, তাই না? বা তদন্তে যেগুলো উঠে এসেছে সেই বিষয়। পরদিন সকালে ডি এর মরদেহ উক্ত মাঠের পার্শ্বে অবস্থিত একটি জলাশয়ে পাওয়া যায়। কোন মাঠ? যেই মাঠে তারা গল্প করছিল। তাহলে এতটুকু থেকে কি বোঝা যাবে যে তিনজন মিলে হয়তোবা তাকে মার্ডারের একটা প্ল্যান করেছে এবং সেটা এক্সিকিউট করে ওই মাঠের আশপাশেই তাকে মেরে ওই জলাশয়ে ফেলে দিয়েছে, তাই না? জি, উক্ত ঘটনায় এ, বি এবং সি এর বিরুদ্ধে পেনাল কোডের 302 এবং 34 ধারায় চার্জ গঠন করে বিচার করা হয়। এটা কিন্তু বাস্তব ঘটনা, এটাও কেস ল থেকে দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে কেস আচ্ছা, ল থেকে ঘটনা নিয়ে আমি ঘটনাকে সাজিয়েছি, শুধু নামগুলো পরিবর্তন করে এবিসিডি দিয়েছি। খুবই ইন্টারেস্টিং, এগুলো আসার মতন। যারা প্রশ্নকর্তা তারা কিন্তু বিচার প্রক্রিয়া ফলো করছেন, এমসিকিউ সেটা দেখেছি, তাই আমিও সেটা করার চেষ্টা করেছি। আচ্ছা। মামলার বিচারকালে প্রসিকিউশন পক্ষ উক্ত ঘটনার সময় এ এর উপস্থিতি প্রমাণ করতে ব্যর্থ হয়। কোন ঘটনা? খুনের ঘটনার সময়। হ্যাঁ, নিয়ে গেল ডেকে, ঠিক আছে। তাহলে এ হয়তো বা দাবি করছে যে আমি সেই ঘটনা গল্প করার পর বাসায় চলে গেছি, জাস্ট ওই 8টার সময় তিনজনকে একসাথে গল্প করতে দেখার কারণে কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুঝতে পেরেছেন? ওই যে সঙ্গ দোষে লোহা ভাসে, তো সঙ্গ দোষে কিন্তু সে মামলায় ফেসে গেছে। আলটিমেটলি মামলায় সে ভালো হয়তো একটা ডিফেন্স লয়ার পেয়েছিলেন, তাই এ খালাস পায় রায়ে। ঠিক আছে, এখন আপনার মতে জি, পেনাল কোডের কোন কোন ধারায় চার্জ গঠন করলে একে সাজার আওতায় আনা যেত? মানে কোন কোন ধারায় চার্জ গঠন করলে এ সাজার মধ্যে আসতে পারত? এখানে খুবই সূক্ষ্ম একটা বিষয় আছে যে ঘটনার সময় কি, ঘটনার সময় এ এর উপস্থিতি প্রমাণ করতে ব্যর্থ হয়। মানে এ বলছে আমি তো ঘটনার সময় ছিলাম না 11টা থেকে সকাল পর্যন্ত। তাহলে 11টা থেকে সকাল 8টা পর্যন্ত যদি ধরি, বা পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে রাত 11টায় বা 12টায়, সরি 11টা না, 12টা বা 1টায় বা 2টায়। তার মানে 11টার পর থেকে সকালে লাশ পাওয়ার আগ পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টে এই সময় তো দেখাবে মার্ডারে, তাই না? বা জি, খুনের জি। বা মৃত্যুর টাইম। তো এটা টাইম অফ ডেথ হিসাবে সে যদি বলে যেই সময়ে এখানে মার্ডারের কথা বলা হচ্ছে ওই সময় তো আমি বাসায় ছিলাম, প্লে অফ এলপি দাবি করছে, বা প্রসিকিউশন কোনোভাবে প্রমাণ করতে পারছে না যে সে ঘটনাস্থলে ছিল। তাহলে এটা হচ্ছে পয়েন্ট, যে ঘটনাস্থলে ছিল না তাই সে খালাস পেয়ে গেছে। কেন? কারণ 302 এবং 302 এবং 34 ধারা চার্জ গঠন করেছে। আচ্ছা, 34 ধারায় চার্জ গঠন করা হলে 34 ধারার ইনগ্রিডিয়েন্ট কি? তিনজনেরই কি অ্যাক্টিভ পার্ট প্লে থাকতে হবে, যেহেতু মানে এর কোনো সমান অংশগ্রহণ, সমান অংশগ্রহণ, সমান অংশগ্রহণ না থাকুক কিন্তু প্রত্যেকের অ্যাক্টিভ পার্ট প্লে থাকতে হবে। সক্রিয়, সক্রিয়, অর্থাৎ মানে ওখানে সক্রিয় উপস্থিত থাকতে অংশগ্রহণ হবে। থাকতে হবে, সেখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু উপস্থিতি যেহেতু প্রমাণ করতে পারছে না, তাই খালাস হয়েছে। জি, জি। তার মানে 34 ধারা একে সাজা দেওয়ার জন্য যথেষ্ট ছিল না, তাহলে অন্য কোনো ধারা নিয়ে আসতে হতো। এটা হচ্ছে এবং ফ্যাক্ট। 34 ধারা একে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখানে আলোচ্য ঘটনায় এ, বি এবং সি কে রাত 8 ঘটিকায় একটি মাঠে গল্প করতে দেখা যায়। আচ্ছা, এই ঘটনাটা আমি তুলে দিয়েছি, ঠিক আছে। ঘটনা যেহেতু ঘটনার সময় উপস্থিতি প্রমাণ করা সম্ভব হয়নি, সেহেতু পেনাল কোডের 302 ধারার সাথে 34 ধারায় চার্জ গঠন করার সুযোগ নেই। কার বিরুদ্ধে? এর বিরুদ্ধে। এর বিরুদ্ধে। কেননা 34 ধারায় চার্জ গঠনের অন্যতম পূর্ব শর্ত হলো ঘটনার সময় সকল আসামির ঘটনাস্থলে উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ। তাহলে উপস্থিতি সক্রিয় অংশগ্রহণ যদি দেখাতে যাই তাহলে একজন বেঁচে যাচ্ছে এ। তাহলে এখানে আমরা 239 খ ধারার বিধান মতে একই অপরাধ ও উক্ত অপরাধের সহায়তা বা চেষ্টার জন্য অভিযুক্ত ব্যক্তিবর্গকে একত্রে বিচার করা যাবে, সুতরাং একত্রে বিচার করতে তাদের সমস্যা নেই। তবে আমার মতে, এখানে আপনার মতে জিজ্ঞাসা করা হয়েছে তাই আমার মতে দিয়ে উত্তর দেওয়া হচ্ছে, পেনাল কোডের 302 ধারা বি এবং সি এর বিরুদ্ধে খুনের জন্য, কারণ তারা ঘটনাস্থলে ছিল, তাই দুইজনকে কি ডিরেক্ট 302 ধারায় এবং 302 এর সাথে 109 ধারায় এর বিরুদ্ধে খুনের অপরাধের অপসহায়তাকারী বা অ্যাবেটর হিসাবে চার্জ গঠন করে তিনজনকে একত্রে বিচার করে একে সাজার আওতায় আনা যেত। ধরা, এখানে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব প্রসিকিউশন পক্ষে যে সে ষড়যন্ত্রের সাথে ছিল, মানে ষড়যন্ত্র বলতে পরিকল্পনার সাথে ছিল এবং পরিকল্পনা অনুসারে খুন হয়েছে, কিন্তু ঘটনাস্থলে সে উপস্থিত ছিল না খুনের সময়, কিন্তু পুরো পরিকল্পনার মধ্যে সে ছিল
এই কারণে তাকে তালিকার অ্যাবেটর ভিতরে। হিসাবে এখানে জড়ানো যাবে। 109 আসবে। বুঝতে পারলেন? জি জি স্যার। এবং এই মামলায় যে কেস ল, এই মামলায় নিম্ন আদালতে সে খালাস পেলেও আপিলে গিয়ে যখন তার বিরুদ্ধে আবার 109 ধারায় চার্জ গঠন করে বিচারের জন্য সেটা রিমান্ডে পাঠানো হয় মামলাটা, পরে নিম্ন আদালত আবার অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে এবং তাকে 109 ধারার আওতায় নিয়ে এসে তাকে সাজার আওতাভুক্ত করা হয়। তো এই যে নিম্ন আদালতের যে সাজা পাওয়া এবং উচ্চ আদালতে গিয়ে আপিলে গিয়ে আবার একে 109 ধারায় চার্জ গঠন করে বিচারের আওতায় নিয়ে আসা, এইটা উপলব্ধি করেই প্রশ্নটা আমি সেট করেছি। প্রশ্নটা যদিও জটিল কিন্তু ইন্টারেস্টিং, তাই না? জি স্যার। অতএব এই ধরনের বিষয়গুলো আমাদের বুঝতে হলে 34 ধারা, 109 ধারা, 149 ধারা, তারপরে এই টাইপের যে ধারাগুলো আছে 511 ধারা এবং 120-এর যেটা অপরাধমূলক ষড়যন্ত্র শাস্তি, জি। ষড়যন্ত্র, এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? না বুঝলে কিন্তু সমস্যা হবে এবং বাস্তবে মামলা করতে। এবং 114 ধারাও আছে। হ্যাঁ, 107 ধারায় আপু, 107 ধারায় অ্যাবেটমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে, 108 ধারায় অ্যাবেটরের সংজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু কেউ অ্যাবেটমেন্ট করলে চার্জ হয় 109 ধারায়। সংজ্ঞার ধারা তো আর চার্জে আসে না। তাই 109 ধারাটা হচ্ছে কারেক্ট। 107 সংজ্ঞা, 109 হচ্ছে চার্জের বা বিচারের বা সাজার ধারা, পানিশমেন্টের ধারা। তাহলে 109 ধারা কি বলছে? যদি অপর আসামিদের মৃত্যুদণ্ড হয়, 109 ধারা অনুসারে সমপরিমাণ সাজা হবে। তার মানে এরও মৃত্যুদণ্ড হতে পারে। বাস্তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আচ্ছা, এবার 25। বুঝতে পেরেছেন? খুবই কিন্তু জটিল একটা বিষয় ছিল, বাস্তবসম্মত একটা। এ এবং বি পরস্পরের প্রতিবেশী। এ এর বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি, এইটা কিন্তু বি এর। এই প্রশ্নটা তৈরি করতে আমাকে হেল্প করেছেন হচ্ছে খুলনা জাজ কোর্টের অ্যাডভোকেট মনিরুল ইসলাম শাহিন ভাই। ঠিক আছে? তো উনি যেভাবে দিয়েছিলেন আচ্ছা। সেটাকে একটু মডিফাই করেছি অবশ্য আমি। তবে আইডিয়াটা ওনার। হ্যাঁ, এ এবং বি পরস্পরের প্রতিবেশী। বি এর বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি এর জমির উপর দিয়ে গিয়েছে। আচ্ছা, যা বি বিগত 20 বছরের অধিক সময়ব্যাপী কোনো প্রকার বাধা ছাড়াই প্রকাশ্যে ও শান্তিপূর্ণভাবে ব্যবহার করে আসছে। এটা পড়ে মনে হবে যে এজমেন্ট সংক্রান্ত, তাই না? জি জি। তাহলে এটা জি সিভিল স্যার। ম্যাটার্স মনে হতে পারে, কিন্তু সিভিল ম্যাটার্স নিয়ে ক্রিমিনাল মামলা হলে কি হবে সেটা দেখি। সিআরপিসিতে তার প্রতিকার আছে। সম্প্রতি তাদের মধ্যে ব্যক্তিগত বিষয়ে কলহ সৃষ্টি হলে এ বিয়ের যাতায়াতের একমাত্র রাস্তাটি ইটের দেওয়াল নির্মাণ করে বন্ধ করে দেয়। তাহলে এটা কিন্তু আমরা সিভিল কোর্টে ইনজাংশনের মাধ্যমে, ম্যান্ডেটরি ইনজাংশন 55 ধারায় কিন্তু কি করতে পারবো, মামলা করে তার দেওয়াল ভেঙে ফেলার ব্যবস্থা করতে পারবো। কিন্তু এটা তো এসআর অ্যাক্টের প্রশ্ন না, সিআরপিসির প্রশ্ন। সিআরপিসির প্রশ্নে তার এসআর অ্যাক্ট দিয়ে উত্তর করলে হবে না, তাই না? জি ফলে বিয়ের পরিবার অবরুদ্ধ হয়ে পড়ায় তাদের মধ্যে বিবাদ বা চরম আকার ধারণ করে এবং শান্তিভঙ্গের চরম আশঙ্কা দেখা দেয়। বি আপনার নিকট এসে আইনি পরামর্শ চান। এমতো অবস্থায় এখানে বলে দিচ্ছে যে ক্রিমিনাল প্রসিডিউর এর বিধান মোতাবেক বি এর কোনো প্রতিকার আছে কিনা। তার মানে আপনি এসআর অ্যাক্টে যেতেই পারবেন না। আপনার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করুন। ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন উনি তৈরি করে দিয়েছেন। আমি ভাষাটা কিছুটা পরিবর্তন করেছি। যেহেতু বিয়ের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি সে বিগত 20 বছর অধিক সময়ব্যাপী কোনো প্রকার বাধা ছাড়াই প্রকাশ্যে ও শান্তিপূর্ণভাবে ব্যবহার করে আসছেন, সেহেতু উক্ত রাস্তাটি ব্যবহার বি এর সুখাধিকারে পরিণত হয়েছে। তো সুখাধিকার হলে সেটা আমরা ক্রিমিনাল মামলায় বা অন্য কোর্টে বলতে পারবো না, এমন কোনো বিধান নাই। অন্য কোর্টে বলা যাবে। আলোচ্য ঘটনার পরিস্থিতি বিবেচনায় বি এর জন্য আমার আইনি পরামর্শ হলো সিআরপিসির 147 কততে আছে মনে রাখবেন ভাই, 147 ধারার 147। বিধান মোতাবেক রাস্তার অধিকার ফিরে পেতে উক্ত ইটের দেওয়ালটি ভেঙে ফেলার প্রার্থনায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বরাবর একটি পিটিশন মামলা দায়ের করব। আচ্ছা, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ, সরি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো একটা বললেই হবে। অনেক জি এলাকায় হয়তো বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাই, শুধু জেলা ম্যাজিস্ট্রেটই আছে। বুঝতে পেরেছেন? তো জেলা জি। ম্যাজিস্ট্রেটের পক্ষে কিন্তু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামলা গ্রহণ করেন, মামলার বিচার করেন। তাহলে পিটিশন মামলা করতে হবে। যেমন 145-46 ছিল না, 144, জি তেমনি 147 হচ্ছে রাস্তার জন্য। বুঝতে পেরেছেন? রাস্তা ঘিরলে জি। 147 দিয়ে এখানে আমরা
এই সিআরপিসির মাধ্যমে কিন্তু রাস্তা ভেঙে ফেলা দেওয়ার ব্যবস্থা করতে পারবো। সেক্ষেত্রে আপনার কোর্ট ফিও লাগছে না, অল্প খরচে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিভিল মামলার মতো লেন্দি কোনো প্রসেসে যাওয়ার দরকার হচ্ছে না, দ্রুত সমাধান হবে। তবে এটার জন্য আপনাকে থ্যাংক ইউ। অবশ্যই 2 মাসের মধ্যে আসতে হবে। জি জি। আর খুলনা এগুলি রূপ আপনার সেই কোয়াসি সিভিল প্রকৃতি সব স্যার, না স্যার? সরি, এগুলি সেই কোয়াসি সিভিল। হ্যাঁ, কোয়াসি সিভিল ম্যাটার্স। জি খুলনার রূপসা থানায় এর বিরুদ্ধে একটি খুনের এজাহার দায়ের করা হলে আসামি ঘটনার পরপরই পালিয়ে যায়। পালিয়ে ঢাকার শাহবাগ থানায় অবস্থিত তার এক আত্মীয়র বাড়িতে আশ্রয় গ্রহণ করে। তাহলে খুন করলো রূপসা থানা খুলনায় এবং পালিয়ে গেল ঢাকার শাহবাগে। তাহলে ইন্টারসিটি ক্রাইম, তাই না? শাহবাগ থানার পুলিশ অফিসার গোপন সূত্রে জানতে পারে যে নামক এক ব্যক্তি খুলনায় খুন সংগঠন করে ঢাকার শাহবাগ থানায় অবস্থিত তার এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে আছে। তাহলে পুলিশ, শাহবাগ থানার পুলিশ কোনো অ্যাকশন নেবে না? নেওয়া তো উচিত, তাই না? যদিও জি খুলনা রূপসা থানার পুলিশ কর্তৃক কোনো নির্দেশনা বা আদালত থেকে কোনো ওয়ারেন্ট পায়নি সে, তারপরেও তো কোনো অ্যাকশন নেওয়া উচিত যদি জানতে পারে। কারণ হয়তো বা কোনো গোপন সংবাদে কেউ তাকে জানিয়েছে যে এরকম একটা লোক খুলনায় খুন করে এসে বসে আছে, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে তো অবশ্যই, তাই না? জি এমত অবস্থায় শাহবাগ থানার পুলিশ অফিসারের নিকট আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকা সত্ত্বেও কি তিনি কে গ্রেপ্তার করতে পারবেন? না ওয়ারেন্টের জন্য চেষ্টা করবেন, আদালতে জানিয়ে ওয়ারেন্ট ইস্যু করার পরে আসবেন? বা রূপসা থানার সাথে যোগাযোগ করে রূপসা থানাতে কোনো ওয়ারেন্ট থাকলে সে ওয়ারেন্টটা নিয়ে, বা রূপসা থানা থেকে কোনো নির্দেশনা নিয়ে, বা খুলনার কোনো আদালতের নির্দেশনা নিয়ে সে অ্যারেস্ট করতে যাবে? মোট কথাই গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া অ্যারেস্ট করতে পারবে কিনা। কত ধারায় আছে এই বিষয়ে? 54 ধারায় আছে না? জি স্যার। 54 ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া 11টি ক্ষেত্রে, আগে ছিল 9টি, এখন 11টি ক্ষেত্রে গ্রেপ্তার করা যায়। তার মধ্যে এটি আছে না? দেখি আছে কিনা। জি আছে। সিআরপিসি 54 ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেটের আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গিয়েছে যে সে 7 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে। তাহলে খুন তো 7 বছরের অবশ্যই উপরে, মিনিমাম 10 বছর, আর ম্যাক্সিমাম মৃত্যুদণ্ড, তাই না? তার মানে ম্যাচ করে না জি ঘটনার সাথে 54 ধারার একটা জি পয়েন্ট। সুতরাং শাহবাগ থানার পুলিশ অফিসারের নিকট আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকা সত্ত্বেও তিনি কে গ্রেপ্তার করতে পারবেন, স্পষ্ট বিধান আছে 54। তাহলে প্রশ্ন পড়ে কিন্তু অন্যরকম মনে হতে পারে, কিন্তু দেখেন উত্তর সম্পূর্ণ সিম্পল। একটা 54 ধারার বিধানটা যদি 11টা পয়েন্ট মাথায় থাকে, এ ধরনের প্রশ্ন আসলে উত্তর করা যাবে, তাই না? জি স্যার। এর বিরুদ্ধে তার ব্যবসায়িক অংশীদার প্রতারণার অভিযোগে পেনাল কোডের 420 ধারায় একটি নালিশি মামলা দায়ের করে। এর আইনজীবী চার্জ গঠনকালে এর অব্যাহতির দরখাস্ত দাখিল করে দাবি করে যে মামলার অভিযোগের বর্ণনা মোতাবেক এটি মূলত একটি চুক্তি ভঙ্গের বিষয় যা দেওয়ানি আদালত কর্তৃক বিচার্য, এবং উক্ত কারণে এর বিরুদ্ধে কোনো ফৌজদারি দায় সৃষ্টি হয় না। আদালত এর অব্যাহতি দরখাস্ত অগ্রাহ্যপূর্বক 420 ধারায় এর বিরুদ্ধে চার্জ গঠন করতে অগ্রসর হন। এমত অবস্থায় উক্ত হয়রানিমূলক মামলার দায় হতে রেহাই পেতে চান। তাহলে কি করবেন? সিআরপিসি মতে এর আইনি কি কি প্রতিকার রয়েছে? তিনি চাচ্ছেনই না যে উনি এই মামলাতে অগ্রসর হন। যদি রিভিশন করা হয় তাহলে কি হবে? রিভিশনে গিয়ে আবার নিম্ন আদালতে ফেরত আসবে, তাই না? তাহলে জি এখানে আমরা কি করতে পারি দেখি। দুইটা তার প্রতিকার আছে। তাহলে এখানে ঘটনা দেওয়া আছে। এমত অবস্থায় এ উক্ত হয়রানিমূলক মামলার দায় হতে রেহাই পাওয়ার জন্য ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত উক্ত অব্যাহতির দরখাস্ত অগ্রাহ্যর মানে নামঞ্জুর, অগ্রাহ্য মানে নামঞ্জুর আদেশের বিরুদ্ধে 2টি উপযুক্ত আইনি প্রতিকার রয়েছে, যথা সিআরপিসির 439 ধারার বিধান মোতাবেক দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা, অথবা মহামান্য হাইকোর্ট বিভাগে অত্র কার্যবিধির 561 ধারার বিধান মোতাবেক কোয়াশমেন্ট পিটিশন দায়ের করা। বুঝতে পেরেছেন? কোয়াশমেন্টটা করা যাবে। কোয়াশমেন্টে যে যদি সে প্রমাণ করতে পারে যে হ্যাঁ এটা সিভিল ম্যাটার্স,
ক্রিমিনাল দায় সৃষ্টি হয় না, তাহলে মামলা কিন্তু কোয়াশ করে দিবে, মামলা বাতিল হয়ে যাবে, পুরো মামলাই শেষ। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। তাহলে এটাকে কোয়াশমেন্টকে টার্গেট করে প্রশ্ন করা হয়েছে। কোয়াশমেন্ট যদি প্রশ্ন আসে এভাবে উত্তর করতে হবে। এর বিরুদ্ধে গত 20/7/2026 তারিখে, যদিও এখনো 20/7 আসেনি আমাদের, তাই না? জি স্যার। বি এর বাড়ি হতে একটি ল্যাপটপ চুরির অভিযোগে পরদিন সন্ধ্যায় স্থানীয় থানার একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে পুলিশ কর্মকর্তা জানতে পারেন যে এ একজন অভ্যাসগত চোর। সে এর আগেও বিগত এত এবং এত তারিখে যথাক্রমে সি এর দোকান হতে একটি মোবাইল ফোন এবং মাঠ হতে ডি এর একটি ছাগল চুরি করেছে। তার মানে 380 379 দুইটাই করার বিধান, মানে রেকর্ড তার আছে পূর্বে থেকে, তাই না? বিখ্যাত চোর স্যার। হ্যাঁ, হ্যাঁ। তার মানে সে পূর্বে কি করেছে? দোকান থেকে 380, আবার মাঠ থেকে ছাগল 379। এমত অবস্থায় এর বিরুদ্ধে পেনাল কোডের কোন ধারায় মোট কয়টি মামলা দায়ের করা যাবে এবং কয়টি চার্জ গঠন করা যাবে? এখানে দেখতে হবে তিনটা যে ডেট দেওয়া হয়েছে সেটা 1 বছরের মধ্যে হচ্ছে কিনা। 12 মাসের মধ্যে হলে একটা মামলা, 12 মাসের বাইরে হলে দুইটা, একাধিক, তাই না? জি তাহলে সিআরপিসির চার্জ গঠন সংক্রান্ত বিধানের আলোকে উত্তর দিতে হবে। তো এখানে উপরে ঘটনা আছে, তারপরে এখানে 234 ধারার বিধান মোতাবেক একই প্রকৃতির তিনটি অপরাধ, তাহলে তিনটি তো চুরি, একই প্রকৃতির কি একই একই অপরাধ, তাই না? জি 12 মাসের মধ্যে সংগঠিত হলে তা একই ব্যক্তি কর্তৃক কৃত হলে তিনটি অপরাধের জন্য একটি মাত্র মামলা দায়ের করে প্রতিটি অপরাধের জন্য পৃথকভাবে চার্জ গঠন করে একত্রে বিচার করা যাবে। আচ্ছা, চার্জ পৃথক করার কারণ কি? মামলায় দাবি করা হচ্ছে তিনটি চুরি করেছে, এখন সে তিনটির জন্য আলাদা চার্জ না করলে তিনটি যে চুরি করেছে আলাদা আলাদা তো ঘটনা প্রমাণ করতে হবে তাকে, তাই না? এখন জি দেখা গেল যে সে তিনটি চুরি করেনি, দুইটি চুরি করেছে, তাহলে একটার জন্য খালাস পাওয়ার সুযোগ তৈরি হবে না। জি এই কারণে যতটা ঘটনা ততটা চার্জ, যতটা অপরাধ ততটা চার্জ। মামলা একটা হোক কিন্তু চার্জ একাধিক, তাহলে প্রতিটা চার্জের জন্য আলাদা টার্গেট করে সাক্ষ্য নেওয়া যাবে এবং আলাদা টার্গেট করে জেরাও করা যাবে। তাহলে মামলাটা কি স্পষ্ট হবে। না হলে সাজা দিল, এখন কি চুরির জন্য সাজা দিল সেটা বোঝা যাবে না তো, যদি চার্জ আলাদা না হয়, তাই না? চার্জ আলাদা করলে চার্জটি স্পষ্ট হবে। সুতরাং আলোচ্য ঘটনায় এ এর বিরুদ্ধে পেনাল কোড এর 379 380 ধারায় প্রথমে দায়েরকৃত একটি মামলাতেই তিনটি পৃথক চুরির অপরাধের জন্য তিনটি পৃথক চার্জ গঠন করে একত্রে বিচার করা যাবে। ঠিক আছে, বিচার করা যাবে ডাবল হয়ে গেছে, তাহলে আমরা একটা কেটে দেব। বোঝা গেল বিষয়টা? 234 আমাদের পারমিশন দিচ্ছে এভাবে উত্তর করতে। ওকে। হ্যাঁ, রাশিদ আপু বলেন। স্যার এখানে 12 মাস বলতে যে বিষয়টা বোঝানো হয়েছে, তাহলে এটা কি যদি সাল ভিন্ন থাকে সেক্ষেত্রে কি 12 মাস ধরা যাবে? এখানে সাল ভিন্ন আছে, কিন্তু আপনি হিসাব করে দেখেন 1 বছরের মধ্যে পড়ছে কিনা। আমি সেটাই বলতেছি স্যার, মানে সাল ভিন্ন হোক কিন্তু 12 মাসের মধ্যে পড়েছে। হ্যাঁ, যেমন 12 মাস 25 সালের বলেছে। পড়লো আর 26 সালের পড়লো, হ্যাঁ, এই বিষয়টা শুধু 12 মাসের মধ্যে হলেই হবে কিনা? হ্যাঁ, এখানে দেখেন প্রশ্নে বলা আছে যে 12 মাসের মধ্যে, মানে সালের কথা তো প্রশ্ন মানে ধারা তো উল্লেখই করেনি। এখন সেটা 2 বছর মিলেও হতে পারে 12 মাস, এবার জানুয়ারি থেকে জি স্যার, ডিসেম্বরের আমি মধ্যে, সেটাই জানতে চাচ্ছিলাম আর জানুয়ারি কি। টু ডিসেম্বর একটা সালের মধ্যে হতে হবে এমন কোনো বিধান নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, বোঝা গেল ভাই এটা? জি স্যার। হ্যাঁ, সাইফুল জি ভাই জি প্রশ্ন স্যার, করতে বুঝতে চাচ্ছেন, পেরেছি। সাইফুল ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এখন আসসালাম, কথা বলেন। হচ্ছে 12 মাস বলতে স্যার মানে 365 দিনের মধ্যে হলো আমার। হ্যাঁ, 12 মাস মানে 365 দিনের মধ্যেই, এবং থ্যাংক ইউ সেটা স্যার। ইংলিশ ক্যালেন্ডার অনুসারে। ঠিক আছে। ঠিক আছে। ক্লিয়ার স্যার। একে রাত্রিবেলা তালা ভাঙ্গার সরঞ্জাম সহ একটি আবাসিক এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশ অফিসার তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করায় সে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। ফলে তাকে উক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যায়। সে তো কোনো অপরাধ করেনি, করেছে কি?
না, এটা তো অপরাধ একটা জিনিস করেনি, আছে। তার বিরুদ্ধে কোনো মামলাও হয়নি, তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্টও নাই, তাহলে একটা নিরপরাধ অপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে চলে গেল। এক্ষেত্রে যদিও এ কোনো অপরাধ সংগঠিত করেনি, তথাপি উক্ত পুলিশ অফিসার কর্তৃক এ কে গ্রেপ্তার করার কোনো আইনি ভিত্তি আছে কি? সিআরপিসি অনুসারে বলেন, গ্রেপ্তার করতে আছে পারে স্যার। কিনা পুলিশ? তাহলে 54 ধারা বিভাগীয় অনুসারে করতে পারবে, তাই না? জি 54 স্যার, ধারায় জি স্যার। 11টি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশ অফিসার 11টি ক্ষেত্রে করতে পারে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। আচ্ছা, এখানে 11টি ক্ষেত্রে ডাবল হয়ে গেছে, একটা কেটে দেন। তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ বা গ্রেপ্তারের পরোয়ানা পুলিশ অফিসার 11টি ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন, যার মধ্যে অন্যতম হলো আইনসঙ্গত কারণ ব্যতীত কোনো ব্যক্তির নিকট ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া। তাই তো ঘটনা ঘটেছে, তার মানে সে তাকে অ্যারেস্ট করে না নিয়ে আসলে হয়তো বা সেই রাত্রে কোথাও সে কি করতো, চুরি করতো, তাই না? সুতরাং আলোচ্য ঘটনার যদিও এ কোনো অপরাধ সংঘটিত করেনি, তথাপি উক্ত পুলিশ অফিসার এ কে সিআরপিসির 54 ধারার বিধান মোতাবেক গ্রেপ্তার করতে পারবেন। ঠিক আছে? তো এই ধরনের কিছু জি। প্রশ্ন বানিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো বানানো শেষের দিকে একটু ভেবে ভেবে, যেন আপনাদের এই ধরনের প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারেন। এছাড়াও না, একটু আমি আসতে পারে স্যার, যেহেতু অ্যামেন্ডমেন্ট হয়েছে। হুম, আসতে পারে, আবার একটু টুইস্ট করে দিলেও যেন আপনারা উত্তর করতে পারেন, তাই এই ধরনের প্রশ্ন সেট করা হয়েছে। যেমন বিগত ক্লাস টেস্ট 2 এ কিছু প্রশ্ন টুইস্ট করে দেওয়া হয়েছে, সেই প্রশ্নের অধিকাংশ সবাই, যেমন যেটার মঞ্জুরকে নামঞ্জুর করে দেওয়াতে অনেকেই সেটা ভুল করেছেন, মানে ম্যাক্সিমাম ভুল করেছেন, দু একজন বাদে সবাই সেটাতে 0 0।